আমাদের ডিভোর্সের ৮ বছর পর আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজে পুনর্মিলিত আমাকে দেখে হেসে বললেন, এখনো একা অনন্যা। সে জানতো না যে আমি আবার বিয়ে করেছি। আর সেই হলেন যে মানুষটা সে সবচেয়ে বেশি ভয় পেত। সেই মানুষটা একটু আর সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে যাচ্ছে। নিয়মিত পড়তে আমার ডাইনিং টেবিলে টানা 2 দিন ধরে একটা ফাঁদের মতো পড়েছিল। অফ হোয়াইট খাম সোনালী অক্ষরে লেখা 2010 ব্যাচের পূর্ণমিলতি ঢাকা বিজনেস স্কুল ডিপিএস। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমি ওটার দিকে তাকিয়েছিলাম। দীর্ঘ 8 বছর, 8টি বছর আমি এই মুখগুলো মুখোমুখি হইনি। 8 বছর আগে আমি এক কাপড়ে একা ভাঙা সংসার, এক বুক ক্ষোভ নিয়ে রাফসান আমাদের বাড়ি থেকে বের করে এসেছিল। আর পেছনে ফেলে এসেছিলাম একদম মানুষের কানাঘুষা মেয়েটার সংসার ধরে রাখতে পারলো না। অথচ একসময় আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী মেয়ে বলা হতো আমাকে। তারপর রাফসানের সাথে আমার বিয়ে হলো আর রাতারাতি আমার পরিচয় হয়ে গেল স্বামীর পরিত্যক্ত নারী। মানুষের ড্রয়িং রুমে মুখরোচন গল্প। 32 বছর বয়সে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি। ডিভোর্স শুধু একটা বিয়ে ভেঙে দেয় না, সমাজকে অধিকার দিয়ে দেয় আপনার নামটা নিয়ে যত তত্ত্ব চিবিয়ে খাবে। রাফসান এই কাজটা খুব নিখুঁতভাবেই করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী, ক্যারিয়ার ছাড়া কিছু বুঝি না, বিসংক্রট আর ঘর কণ্ঠ কাজের অযোগ্য। সে কাউকে বলেনি যে সে কিভাবে আমার অল্প বেতনের চাকরিটা নিয়ন্ত্রণ প্রতিনিয়ত খোঁটা দিত। বলেনি কিভাবে তার মা আমার আলমারি চেক করতো যে আমি চোর। সে এও বলেনি যে একদিন সে আমার এমবিএ সার্টিফিকেটের মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, ডিগ্রি দিয়ে তো আর ভালো বউ হওয়া যায় না। এরপর আমি আর কোনো রিআইডিনে যায়নি, এটাতেও না। কিন্তু এবার আমন্ত্রণপত্রের নিচে হাতের লেখা একটা লাইন ছিল, প্লিজ আসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার, তুমি আজ কোথায় পৌঁছাছো। কোনো নাম সই ছিল না, শুধু ওই একটাই বাক্য, তাই আমি গেলাম। আমি একটা গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি পরলাম, কানে ছোট ডায়মন্ডের টপ আর মুখে সেই শান্ত ভাব যা কোনো প্রশাসন অপেক্ষা থাকে না। উত্তর ফাইল স্টার্ট হোটেলে বলরুমটা ফেরালি লাইট আর বিলাসী আবহাওয়া ঝলমল করেছিল। পুরনো সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিল, পুরুষরা নিজেদের গাড়ির মডেল নিয়ে বড়াই করেছিল আর নারীরা তুলনা করেছিল তাদের সন্তান বিবরে বিদেশ ভ্রমণ স্কাই টিম আর স্বামীদের। আর রেজিস্ট্রেশনের ডেক্রেস কাছে পৌঁছা মাত্রই কেউ একজন ফিসফিস করে আমার নাম উচ্চারণ করলো, তারপর আরেকজন। পুরো রুমে মানুষ যেন হঠাৎ আমাকে মনে করতে পারলেন। অনন্যা, রায়হান না, কতদিন? ওকে তো বেশ অন্যরকম লাগছে। একটাই এসেছে নাকি? শেষ প্রশ্নটা রাফসানের গলা থেকে এসেছিল। না তাকেও আমি ওই কণ্ঠ চিনতে পারি। ওর বরের কাছে একটা নেভি ব্লু স্যুট পরে দাঁড়িয়েছিল, আগের চেয়েও কিছুটা মুড়িয়ে গেছে, কিন্তু ঠোঁটে সে চেনা হাসিটাই একই আছে। এমন একটা হাসি যে এই পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশে দাঁড়িয়েছিল এক দ্বিতীয় স্ত্রী, নাবিলা, লাল শাড়ি আর হাত ভর্তি সোনার চুড়ি পরে আর আমাকে দিয়ে এমন এক অলস কৌতূহল নিয়ে তাকালো যে রাতে ঘুমানোর আগে রাফসান তাকে আমার চরিত্র সবচেয়ে কুৎসিত গল্পগুলো শুনিয়ে ঘুম পাড়াতো। রাফসানা ধীরে পায়ে আমার দিকে এগিয়ে এলো। অনন্যা, সে বলল, কি সারপ্রাইজ। আমি হাসলাম। রাফসানা তার হাসি ধরার আরো বেড়ে গেল। এখনো একাই আছো সব জায়গায়? আশেপাশে মানুষজন এমন ভাব করেছিল যে তারা কিছুই শুনছে না, যার মনে হলো সবাই কান্নাখাড়া করে আছে। নাবিলা মৃদু হাসলো। রাফসান আমাকে বলেছিল তুমি নাকি ভীষণ ক্যারিয়ার ওভার রিয়েক্ট। কিছু মেয়ে আসলেই ফ্যামিলির চেয়ে ফাইলের গুরুত্ব বেশি দেয়। আশেপাশে কয়েকজন অস্বস্তিকর হাসি হাসলো। আমি আমার ক্লাস
ব্যাগটা শক্ত করে ধরলাম, দুর্বলতার কারণে নয়, বরং পুরনো ক্ষতগুলো তার মালিকের চেয়েই বলে। রাফসান আরো একটু কাছে এগিয়ে এলো। তুমি যে আসবে আগে জানালে পারতে। তোমার সাথে বসার জন্য অন্তত একজন পার্টনারের ব্যবস্থা করে দিতাম। তোমার অনেক দয়া। আমি বললাম। সে হালকা হাসলো। এটাই তোমার সমস্যা ছিল, অতিরিক্ত ইগো। দেখলে তো অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করালো। আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য আমি একসময় রাতের বালিশ ভিজিয়ে কাঁদতাম। এই সেই লোক যার নাম আমার পাসপোর্টে আর আইডি কার্ড থেকে মুছে ফেলতে গিয়ে আমার হাত কাঁপছিল মাসের পর মাস। অথচ সে ভাবছে যে যেখানে আমাকে ফেলে গিয়েছিল আমি আজও সেখানেই থমকে আছি। সে তার গ্লাসটা বাতাসে তুলল। ট্রু অর্থ মেমোরি। আর আমাদের নতুন জীবনের জন্য আমরা অন্তত পরিবার তো গড়তে পেরেছি। নাবিলা আলতো করে তার পেটে হাত রাখলো। সে প্রেগনেন্ট, অবভিয়াসলি। পুরো রুমে মানুষ সেটা নোটিস করলো। আর রাফসান ঠিক সেটাই চেয়েছিল। কেউ একজন হাততালি দিল, কেউ অভিনন্দন জানালো। তারপর সে আবার আমার দিকে ঘুরলো। তার অনন্যা এখনো কি কোনো ছোটখাটো ফার্মের চাকরি করছো? আমার হাসি পেয়ে গেল। ছোটখাটো ফার্ম? সে যদি জানতো। কিন্তু কিছু জবাব দিলেই বেশি সুস্বাদু লাগে। চাকরি করছি, আমি সংক্ষেপে বললাম। ভালো। সে উত্তর দিল, একাকী মানুষের ব্যস্ত থাকায় শ্রয়। কথাগুলো তীরের মতো এসে বিঁধল, ঠিক আগের মতোই নিষ্ঠুর আর চেনা। এক সেকেন্ডের জন্য আমি আবার 24 বছরের সেই মেয়েটি হয়ে গেলাম, যে রাফসানের মায়ের রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছিল কারণ একটা রুটি পুড়ে গিয়েছিল। আমি রাফসান ড্রয়িং রুমে বসে বন্ধুদের বলছি, বাদ দাও তো, ওসব ফ্যামিলি মেনটেন্স করা ওর কাজ না। ঠিক তখনই আমার ফোনটা ভাইব্রেট করলো। একটা মেসেজ। পিক্স আপ। 5 মিনিট ঢুকছি। রাফসান নামটা দেখার আগে আমি কল লক করে দিলাম। ওর সেটা খেয়াল করলো। বয়ফ্রেন্ড? সে এসে জিজ্ঞেস করলো না। আহা, তাহলে কেউ একজন আছে। নাবিলা মিষ্টি করে হেসে বলল, ভালো তো। একটা ব্যর্থতার পর সবাই তো একজন সঙ্গী দরকার হয়। ব্যর্থতার শব্দটা পুরো সার্কেলের মতো সুগন্ধিত মতো ছড়িয়ে পড়লো। দামি কিন্তু পচা সুবাস। আমি তার জুসের গ্লাসটা টেবিলে রাখলাম। নাবিলা, আমি শান্ত গলায় বললাম, একটা মেয়ে টিকে থাকার লড়াইকে ব্যর্থতা বলে না, শুধু এই কারণে যে একজন পুরুষ তোমাকে তার নিজের সুবিধা মতো বানানোর গল্প শুনিয়েছে। নাবিলার মুখের হাসিটা জমে গেল। রাফসানের চোখ দুটো শক্ত হয়ে উঠল। মুখ সামনে কথা বলো অনন্যা। সেই পুরনো হুমকি। আমি একটু স্পষ্ট করে কথা বললে ও এই টেনে কথা বলতো। আমি উত্তর দেওয়ার আগেই হলে লাইনগুলো নিভে গেল। অনুষ্ঠানের হেড স্টেশনে উঠলেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডিনারের আগে আমাদের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আজ রাতে আমাদের প্রধান অতিথি এমন একজন মানুষ যাকে আপনারা সবাই নামে চেনেন। যদিও সামনাসামনি দেখার সুযোগ হয়নি। পুরো বাল রুম একটা গুঞ্জন শুরু হলো। রাফসান সোজা হয়ে দাঁড়ালো। তার চোখের লোভ আর উচ্চ আকাঙ্ক্ষা চকচক করে উঠল। সে ফিস ফিস করে নাবিলাকে বলে, ইস, নিশ্চয় আরিশ খন্দকার। ওনার সাথে যদি আজ রাতে একটা অ্যাপয়েন্টমেন্ট পাকা করতে পারি, আমাদের কোম্পানি নতুন প্রজেক্ট ডান। আমি অ্যান্টারসেল দিকে তাকালাম। দরজা এখনো খোলেনি। হোটেল হেস্ট এসে বলতে লাগলেন, তিনি খন্দকার গ্লোবাল ডেভান্স এর ফাউন্ডেশন বাংলাদেশ অন্যতম বড় অ্যাডভোকেট ফ্রাইন পেছনে মানুষ, এবং আমাদের আজকের এই রিয়াইভিনের পুরো স্পনস। রাফসান তার স্যুটের কালঙ্কিন ঠিক করলো। নাবিলা তার শাড়ির আঁচল টেনে নিল। হলের অর্ধেক মানুষ দরজার দিকে ঘুরে তাকালো। তখনই হেড শেষ লাইনটি বলল, কিন্তু ওনাকে স্টেজে ডাকার আগে ওনার একটি ব্যক্তিগত অনুরোধ আছে। উনি বলেছেন উনি আজ রাতে এখানে কোনো চিফ গেস্ট হিসেবে প্রবেশ করতে চায় না, বরং এই
সালের সবচেয়ে স্ট্রং এবং সাকসেসফুল মেয়েটির স্বামী হিসেবে প্রবেশ করতে চান। রাফসান মনে মনে হেসে ফিসফিস করে বলল, কার ভাগ্য খুলে গেল রে বাবা। ঠিক তখনই বাল্ব রুমের বিশাল দরজা দুটো খুলে গেল, আর ভেতরে পা রেখেই দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আরিশ খন্দকার পুরো হলের ভিড়ের মাঝে সবার প্রথমে যার চোখ খুলছিল সেটি ছিল আমি। আরিশ খন্দকার যখন চারকোল কালারের একটা বন্ধ গলার স্যুট পরে হল রুমে ঢুকলো, তখনও তার কাঁধে বাইরের বৃষ্টির দু এক ফোঁটা জল চকচক করছিল। সে অনুষ্ঠানে হোটেলের দিকে তাকালো না, বড় বড় ইনভেস্টের দিকেও তাকালো না, এমনকি সেই সব পুরুষদের দিকেও তাকালো না যারা ইতিমধ্যে হ্যান্ডশেক করার জন্য নিজেদের কোট ঠিকঠাক করে মুখে সেরা হাসিটা ফুটিয়ে হিসাব করছিল কিভাবে এই একটা পরিচয়কে বিজনেসের রূপ দেওয়া যায়। সে শুধু আমার দিকে তাকালো। এক সেকেন্ডের জন্য পুরো রুম মানুষ যেন কিছুই বুঝতে পারলো না। তারপর আরিশ হাসলো। সেই হাসিটা খবরের কাগজের পাতায় দেখার কোনো আনুষ্ঠানিক হাসি ছিল না। বিজনেসের ম্যাগাজিনের কভারের থাকা সেই মাপ হাসিও ওটা ছিল না। ওটা ছিল একদম আসল হাসি, যে হাসিটা আমি রোজ সকালে দেখি যখন ওর ব্যালকনিতে এসে দেখে আমি এক কাপ ঠান্ডা চা পাশে নিয়ে মগ্ন হয়ে বই পড়ছি। যে হাসিটা এখনো আমাকে অনুভব করায় দীর্ঘ এতগুলো বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে কেউ একজন আমাকে খুঁজে পেয়েছে। সে আমার দিকে এগিয়ে এলো ধীরে পায়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। তার প্রতিটি পদক্ষেপের সাথে রওশনের রাফসানের মুখ থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছিল। প্রথমে গেল আত্মবিশ্বাস, তারপর গেল বিদ্রূপের ভাব, সবশেষে মুখের রং। আরিশ যখন আমার পাশে এসে দাঁড়ালো, রাফসানকে তখন এমন একজন মানুষের মতো দেখাচ্ছিল যে নিজের আয়নায় হুট করে কোনো অপরিচিত মানুষকে দেখছে। সরি, আমার একটু দেরি হয়ে গেল, আরিশ শান্ত গলায় বলল। আমি ওর দিকে তাকালাম। তুমি তো বলেছিলে 5 মিনিট। ঢাকার ট্রাফিক তো আর বিলিয়নার দেখে ভয় পায় না। পুরো রুম একটা মৃদু হাসির রোল বয়ে গেল, কিন্তু সেটা ছিল ভীষণ নার্ভাস এক হাসি, কারণ সবাই তখন আমাদের দিকে তাকিয়ে। আরিশ এবার রাফসানের দিকে ঘুরলো, রুক্ষভাবে নয়, নাটকীয়ভাবে নয়, ঠিক যতটুকু দরকার। মিস্টার আহমেদ, সে বলল। রাফসান চোখের পলক ফেললো। আপনি আমাকে চেনেন? আরিশের হাসিটা আগের মতো শান্ত রইল। যারা প্রতি সপ্তাহে আমার অফিসে প্রপোজাল পাঠায় তাদের বেশিরভাগই আমি চিনি। রাফসান শুকনো ঢোক গিলল। অবশ্যই স্যার, আমি আসলে আমাদের লজিস্টিক্যাল এক্সপ্যানশনস নিয়ে আপনার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম। আরিশ এক হাত তুলে তাকে থামিয়ে দিল। আজকে রাতটা ওসবের জন্য নয়। তারপর সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আমাকে প্রদর্শনের জন্য নয়, বা কোনো জেদ দেখানোর জন্য নয়, শুধু এই কারণে যে যখনই আশেপাশে পরিবেশটা একটু বেশি রুট হয়ে ওঠে, ও সবসময় এভাবেই আমার হাত ধরে। তার আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে আটকে গেছে, উষ্ণ স্থির এক টুকরা চেনা আশ্রয়। অনুষ্ঠানের হোস্ট হঠাৎ করেই তার কর্তব্যের কথা মনে করে মাইক্রোফোনে বলে উঠল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস্টার আরিশ খন্দকার এবং ওনার সহধর্মিণী মিসেস অনন্যা খন্দকার। সহধর্মিণী শব্দটা রেশমি কাপড়ের নিচে লুকিয়ে থাকা বজ্রপাতের মতো পুরো হলে ছড়িয়ে পড়ল। লাবিনা মুখে হাসিটা সবার আগে মিলিয়ে গেল। রাফসান আমাদের জোড়া হাতের দিকে তাকিয়ে রইল, তারপর আমার মুখের দিকে, তারপর আরিশের দিকে। তার মুখটা সামান্য হা হয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। পেছন থেকে কেউ একজন ফিসফিস করে বলল, ওনার স্ত্রী। আরেকটা কণ্ঠে বলল, অনন্যা আরিশ খন্দকারের বিয়ে করেছে। তারপর তৃতীয় একটা মৃদু কিন্তু নিষ্ঠুর কণ্ঠে ভেসে এলো, রাফসান এটা জানতো না। সে জানতো না, কারণ ডিভোর্সের পর রাফসান নিশ্চিত করেছিল যেন সবাই শুধু তার গল্পটাই শোনে, আর আমি নিশ্চিত করেছিলাম যেন কেউ আমার গল্পটা জানতে না পারে। আমি আমাদের
বিয়ের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি। কলেজের গ্রুপগুলোতেও আমার নতুন জীবনের কোনো ঘোষণা দেয়নি। আদালতে প্রমাণের মতো পুরনো সহপাঠীদের কাছে আমার সুখের কোনো প্রমাণ পাঠায়নি। আমি শুধু বেঁচে ছিলাম, আর এই নিঃস্বদ্ধতার মধ্যে সুন্দরভাবে যে বেঁচে থাকাটাই এমন এক প্রতিশোধের হয়ে উঠেছিল যা রাফসান কখনো কল্পনাও করতে পারেনি। আরিশ আমার পিঠে আলতো করে হাত রাখলো। যাবে। আমি বুঝলাম ও কি বলতে চাইছে। স্টেজে এই রুম ভর্তি মানুষ, আর এই মুহূর্তটা আমি মাথা নড়ালাম। আমরা দুজনে একসাথে রাফসানের পাশে কেটে হেঁটে গেলাম। নাবিলা হাত টেনে ধরার আগ পর্যন্ত এক চুলও নড়েনি। ও যখন এক পা পিছনে গেল, আমি শুনলাম ও ফিসফিস করে ডাকলো, অনন্যা। আমি থামলাম না। স্টেজে আলোটা বেশ উষ্ণ, কিছুটা তীব্র ছিল। সেখান থেকে হলের প্রতিটি মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। পুরনো বন্ধু, পুরনো বিচারক, পুরনো গল্পকারী মানুষগুলো, যে মানুষগুলো একসময় আমার পতন দেখেছিল এবং স্টেজের বিনোদন হিসেবে নিয়েছিল। যে মানুষগুলো কখনো জানতে চায়নি আমি কেমন আছি, কারণ আমার কষ্টের চেয়েও রাফসানের বানানো গল্পটা তাদের কাছে বেশি মুখরোচক ছিল। আরিশ মাইক্রোফোনটা হাতে নিল। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, সে বলল। যদিও টেকনিক্যালি ইনভেটটা স্পন্স করার আমি নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছি। মানুষজন হেসে উঠল। এবার হাসিটা ছিল স্বাভাবিক। সে বলতে থাকলো, আমি আজ রাতে এসেছি কারণ আমার স্ত্রী এখানে পড়াশোনা করেছে। সেই জায়গার কথায় এক ধরনের জটিল ভালোবাসা নিয়ে বলে। জটিল ভালোবাসা শব্দটা এরকম আরিশের মতোই। ও কখনো কতগুলো অনুমতি না নিয়ে সেগুলো বৃত্তায় রূপ দেয় না। যখন অনন্যার সাথে আমার প্রথম দেখা হয়, আরিশ বলল, সে তখন আমাদের একটা অ্যাডভোকেশন ফান্ডে লিপিটির রোলের জন্য ইন্টারভিউ দিয়েছিল। বোর্ডের বাকি মেম্বাররা গ্রেপ নিয়ে একটা চমৎকার কার্পেটের উত্তর আশা করেছিল। তার বদলে সে 15 মিনিট ধরে ব্যাখ্যা করেছিল কোনো প্রতিভাবান নারীরা এমন সিস্টেম ছেড়ে চলে যেতে বাধ্য হয় যা আমাদের উচ্চ আকাঙ্ক্ষাকে সবসময় স্বার্থপরতা বলে আখ্যায় দেয়। আমার গলাটা বুঝে এলো। আমার সেই ইনভেস্টিয়ার কথা মনে পড়ে গেল। আমার পরনে ছিল একটা সাধারণ নীল রঙের সুতি শাড়ি। আত্মবিশ্বাসটা ছিল ধরা করা। আমি 5 জন এক্সকিউজভের সামনে বসে ভাবছিলাম, যদি আমি ব্যর্থ হই অন্তত নিজের সত্তা নিয়ে ব্যর্থ হব। আরিশ আমার দিকে খানিকের জন্য তাকালো। সেই একমাত্র কন্ডি ক্যান্ডিডেট ছিল আমাদের ফাউন্ডেশন মডেলটা ভুল ছিল বলেই ধরিয়ে দিয়েছিল। কয়েকজন মৃদু হাসলো। চাকরিটা ও পেয়েছিল, ও বলল, এই জন্যই নয় যে সে আমাদের ইমপ্রেস করেছিল, বরং এই জন্য যে সে আমাদের বাধ্য করেছিল নিজেদের আরো উন্নত করতে। আমাদের মনে একটা ইতিবাচক ভয় তৈরি করে। হলের ভেতরে পরিবেশটা এবার আরো সহজ হয়ে উঠল। আমি রাফসানের দিকে তাকালাম। ও বারের কাছে আষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। পাশে নাবিলা নিজের পেটে এক হাত রুক্ষ মতো চেপে ধরে রেখেছিল। রাফসানা চোখ এখন আর আরিশের দিকে নেই। ও আমার দিকে তাকিয়েছিল। সেই চোখে ভালোবাসা ছিল না, এমনকি অনুশোচনাও ছিল না। ছিল শুধু হিসাব নিকাশ। সে একাই পুরনো হিসাব নিকাশ, যা আমি আগে দেখতাম যখন ও ঠিকঠাক। কিন্তু আমি বরং মর্যাদা নিয়ে কথা বলতে চাই, কারণ মর্যাদা ছাড়া সাফল্য কেবলই একটা পারফরমেন্স হয়ে দাঁড়ায়। আর অনেকেই খুব ভালো পারফরমেন্স করতে পারেন। রুমে মানুষজন এই ইঙ্গিতটা বুঝতে পেরে কিছুটা অস্বস্তির সাথে নড়াচড়ে বসলো। আরিশ রাশানের দিকে তাকালো না, তার তাকানোর প্রয়োজনও ছিল না। আমার স্ত্রী আমাকে শিখিয়েছে যে অপমানের পর নিজেকে নতুন করে গড়ে তোলার কোনো কামব্যাক স্টোরি নয়, এটা একটা দৈনিক সাধনা। কখনো কখনো এর মানে হলো হাত কাঁপতে থাকা সত্ত্বেও একটা নতুন ফ্ল্যাটের লিগেল সই করা। কখনো এর মানে হলো
রাতের খাবারে একাকী বসে থাকা, তাও সেই মানুষের কাছাকাছি ফিরে যাওয়া সে তোমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। কখনো এর মানে হলো এর নীরবে একটা নতুন জীবন গড়ে তোলা, যাতে যারা তোমাকে জীবন্ত কবর দিয়েছিল তারা যেন তোমাকে কবরের সাথে কথা বলতে থাকে। আমার চোখ দুটি ভিজে উঠছিল। আমি নিচের দিকে তাকালাম। আরিশের বুড়ো আঙুলটা আমার হাতের আঙুলের ওপর আলতো করে নড়ে উঠল। ছোট কিন্তু ভরসা লাগানিয়া একটা স্পর্শ। আমি কাঁদলাম না, এখানে নয়, ওদের সামনে তো নয়, তারপরও হাসলো। তাই আজ রাতে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। 2010 ব্যাচ, আপনাদের অভিনন্দন। আপনাদের মধ্যে কেউ কোম্পানি গড়েছেন, কেউ পরিবার গড়েছেন, আবার কেউ কেউ নিজেদের নতুন করে গড়েছেন। যখন মানুষ আপনাদের নীরবতাকে পরাজয় ভেবে ভুল করেছিল, এই শেষ কাজটাই সবচেয়ে বড় কঠিন। হাততালি শুরু হলো, প্রথমে ধীর, তারপর সেটা জোরালো হয়ে উঠল। কয়েকজন মানুষ দাঁড়িয়ে পড়লেন, হাতে আরিসের জন্য, হয়তো আমার জন্য, কিংবা হয়তো এর জন্যই যে ক্ষমতা মোড়ো মোড়কে মোড়ানো থাকলেও সবাই আসলে ঘুরে দাঁড়ানোর গল্পটাই ভালোবাসা। আমার স্টেজ থেকে নামা এলাম, সাথে সাথে ঘরের পরিবেশটা বদলে গেল। যে নারীরা একটু আগে একা বলে ফিসফিস করেছিল, তারা এখন উজ্জ্বল চোখে এগিয়ে এলো। অনন্যা, তুমি তো আমাদের বলতেই পারতে, তোমাকে দারুণ লাগছে। আমরা সব সময় জানতাম তুমি বড় কিছু করবে। মিথ্যা, নরম সামাজিক মিথ্যা, যে মিথ্যাগুলো মানুষ ব্যবহার করে জয়ী দলের দিকে ঝুঁকে পড়ার জন্য, যাতে কখনো স্বীকার করতে না হয় যে তারা অন্য পক্ষে ছিল। আমি ভদ্রভাবে হাসলাম। আরিশ আমার পাশে ছিল, কিন্তু সে আমাকে প্রতিটা কথোপকথন থেকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। সে জানতো আমার আর কোনো উদ্ধারের প্রয়োজন নেই। তখনই রাফসান এলো, পেছনে লামিনা। ও ততক্ষণে নিজের মুখের ভাবটা সামলে নিয়েছে প্রায়। আরিশ স্যার, সে জোর করে হেসে বলল, জগৎটা আসলেই খুব ছোট। খুব ছোট নয়, আরিশ উত্তর দিল, শুধু সঠিক যোগাযোগটা আছে। রাফসানার হাসলো, কিন্তু কেউ তার হাসিতে যোগ দিল না। সে আমার দিকে ঘুরলো। অনন্যা, তুমি তো কখনো বলেনি। আমি মাথাটা সামান্য কাত করলাম। তুমিও তো কখনো জিজ্ঞেস করনি। আর তার চল শক্ত হয়ে গেল। নাবিলা এগিয়ে এলো, অভিনন্দন, সে বলল, কিন্তু শব্দটা কেমন যেন তোতা শোনালো। তেতো শোনালো, ধন্যবাদ। আমি উত্তর দিলাম। তার চোখে আমার হাত দিয়ে দিকে গেল। আমার বিয়ের আংটি ছিল খুব সাধারণ, প্ল্যাটিনামের, কোনো বিশাল ডায়মন্ড ছিল না, তাতে জাঁকজমকহীন। ব্যঙ্গ করার মতো কিছু খুঁজে না পেয়ে সে যেন কিছুটা হতাশ হলো। রাফসান বলল, আমি তোমার জন্য খুশি। না, তুমিও নও। কথাটা খুব শান্তভাবে আমার মুখ থেকে বের হলো। আমাদের চারপাশে বাতাস যেন হঠাৎ থমকে গেল। আরিশ এক চুল নড়ল না। নাবিলার চোখ বড় বড় হয়ে গেল। রাফসানের হাসি কঠিন হয়ে উঠল। এখনো আগের মতোই ডিরেক্ট কথা বলো। সে চারদিকে তাকালো, বুঝতে পারলো মানুষ আবার আমাদের কথা একটু আগে জাস্ট মজা করেছিল। তাই কি? নাবিলার মুখ লাল হয়ে গেল। রাফসান গলা নামিয়ে বলল, ব্যাপারটা এক অট কোনো করো না। আমার হাসি পেয়ে গেল। এক অট, যারা নিজেরা নিষ্ঠুরতা তৈরি করে এবং পরে তার প্রতিধ্বনিকে ভয় পায়। এটা আমাদের তাদের প্রিয় শব্দ। তুমি তোমার বন্ধুদের সামনে আমাকে একা এবং ব্যর্থ করে বলেছিলে। আমি বললাম। তার চোখ আরিশের দিকে গেল। আমি ওভাবে বোঝাতে চাইনি, তুমি ওভাবে বুঝেছো। সে দমে গেল। আমি এবার তার দিকে ঠিকঠাক তাকালাম। বছরের পর বছর ধরে আমি এই মুহূর্তটার কথা কল্পনা করেছি। কখনো ভেবেছি আমি চিৎকার করব, কখনো ভেবেছি তাকে আমার প্রতিটা অ্যাওয়ার্ড, প্রতিটা অ্যাটিকেট, প্রতিটা ইনভাইটেশনস দেখাবো, প্রমাণ করব যে তার চলে যাওয়ার পর আমি মরে যাইনি। কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আমি একদম অপ্রত্যাশিত কিছু অনুভব করলাম। জয় না, বরং একটা বিশ্বাস দূরত্ব।
আমার স্মৃতির চেয়েও তাকে আজ অনেক ছোট লাগছিল। আমার কষ্ট একসময় তাকে বিশাল বানিয়েছে, সময় তাকে আবার তার আসল আকারে ফিরিয়ে এনেছে। আমি বছরের পর বছর ভেবেছি আমাকে তোমাকে ভুল প্রমাণ করতে হবে। আমি শান্ত গলায় বললাম, তারপর একদিন বুঝলাম তোমার মতামত কখনোই আমার যোগ্যতা প্রমাণ ছিল না। রাফসানের মুখটা জমে গেল, নাবিনা নিচে দেখে তাকিয়ে রইল। আরিসের হাতটা উক্ত হাতের ওপর আগের মতোই উষ্ণ ছিল। রাফসানা শেষবারের মতো একটা হাসির চেষ্টা করলো। ভালো, তুমি একজন প্রভাবশালী মানুষকে খুঁজে পেয়েছো। আমিও পাল্টা হাসলাম। আর তুমি এখনো ভাবো একটা মেয়ে কেবল একজন শক্তিশালী পুরুষের পাশে দাঁড়িয়ে ওপরে উঠতেই পারে? তার চোখ দুটো রাগে জ্বলে উঠল। সে কিছু বলার আগেই গ্রো কালারের স্যুট পরা এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে এলেন। মিস্টার খন্দকার। তিনি কিছুটা হাবাতে হাবাতে বলেন, দুঃখিত। ইন্টারপার করার জন্য আহমেদ ইনফ্রাস্ট্রাক এর ফাইলটা রেডি আছে। আপনি জাস্ট 2 মিনিট সময় দিলে রাফসানের সাথে সে সোজা হয়ে দাঁড়ান। আসলে স্যার, ওটা আমারই প্রপোজাল। আমরা অনেক দিন ধরে আপনার রিভিউয়ের অপেক্ষায় ছিলাম। যদি আজ রাতে একটু আরিশ সেই ভদ্রলোকের দিকে তাকালো, রিভিউটা ক্যান্সেল করে দিন। রাফসানের মুখের রং বদলে গেল। স্যার, আরিশের কণ্ঠস্বর আগের মতোই স্বাভাবিক রইল। আমি এমন কোনো মানুষের ব্যবসায় ইনভেস্ট করি না যে নারীদের নিয়ে এমন নোংরা মন্তব্য করতে পারে, যা আমি এই রুমে ঢোকার আগেও করেছি। রাফসানা ফ্যাকাশে হয়ে গেল। স্যার, ওটা তো ব্যক্তিগত ব্যাপার ছিল, বিজনেসে তো আলাদা। না, আরিশ বলল, মানুষের চরিত্র তার সব জায়গাতেই প্রকাশ পায়। বাক্যটা একটা ভারী পাথরের মতো এসে পড়ল। রাফসানের ঠোঁট জোড়ায় আলতো খুলে গেল। নাবিলা তার হাতটা ধরল। চলো, চলে যাই। সে ফিস ফিস করে বলল, কিন্তু ও নড়ল না। তার অহংকার তখন সবার সামনে রক্তাক্ত হচ্ছিল। আপনি একটা সামান্য মজার জন্য আমার কোম্পানিকে শাস্তি দিচ্ছেন? আরিশ দীর্ঘশ্বাস তার দিকে তাকিয়ে রইল। না, আমি আপনার কুৎসিত মানসিকতা থেকে আমার কোম্পানিকে রক্ষা করেছি। গ্রোসুট পরা ভদ্রলোকটি নীরবে পেছনের দিকে সরে গেল। আশেপাশে মানুষজন সব শুনেছে, অবশ্য শুনেছে। এক সন্ধ্যায় রাফসান আমাকে একাকী আর অসহায় প্রমাণ করতে চেয়েছিল, অথচ তার বদলে সে এমন একটা মিটিং হারালো যার পাওয়ার জন্য সে হয়তো মাসের পর মাস ধরে চেষ্টা করেছিল। তার চোখে এবার আমার দিকে ঘুরলো তীব্র কুৎসিত রাগ। তুমি এটা করলে? এই হলো এই ধরনের পুরুষদের আসল রূপ। যখন তারা তোমাকে আঘাত করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আর যখন তার ফলাফল সামনে আসবে তখন সেটা তার নিষ্ঠুরতা। না, আমি বললাম, আমি শুধু একটা রিভিউ নিয়ে এসেছি, বাকিটা তুমি নিজেই করেছো। নাবিলা হঠাৎ বলে উঠল, রাফসান, থামো এবার। তার গলাটা এবার অন্যরকম শোনালো, মিষ্টি নয়, কোনো সাজানো সুর নয়, ভীষণ ক্লান্ত। সে নাবিলার দিকে ঘুরে চিৎকার করে উঠল, তুমি মাঝখানে কথা বলবে না। নাবিলা কিছুটা কুঁকড়ে গেল, খুব সামান্য, প্রায় অদৃশ্য একটা ভয়ে অবিব্যক্ত। কিন্তু আমি সেটা দেখতে পেলাম, কারণ একসময় আমি নিজেই সেই নারী ছিলাম যে আড়ালে কুঁকড়ে যেতে শিখেছি, যাতে কেউ তার কান্নাকে দুর্বল বা না বলতে পারে। আরিশও সেটা দেখলো। তার চোখে নাবিলার থেকে রাসানের দিকে গেল। আমারও তাই। পুরো সন্ধ্যায় এই প্রথমবার নাবিলাকে সেই নারীর মনে হলো না যে আমাকে উপহাস করেছিল, তাকে এমন এক নারী মনে হলো যে আমার অতীতে একটা প্রতিচ্ছবির পাশে দাঁড়িয়ে আছে। এক হাত নিজের অনাগত সন্তানের ওপর রেখে হঠাৎ বুঝতে পারছে নিষ্ঠুর পুরুষদের বলা গল্পতে প্রায়ই তাদের নিজেদের ভবিষ্যতের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। আমি তার দিকে কাউকে কখনো তোমাকে এতটা ছোট করতে দিও না, শুধু এই কারণে যে সে অন্য কাউকে অযোগ্য বলে প্রমাণ করতে চেয়েছিল। তার মুখের ভাব বদলে গেল। রাফসান গর্জে উঠল, আমার স্ত্রীর সাথে কথা বলবে না।
আমি তার দিকে তাকালাম। ঠিক বলেছে, শব্দটা একদম সঠিক জায়গায় লাগলো। তার স্ত্রী, তার সম্পত্তি, তার তৈরি করা গল্প, তার পুরনো প্ল্যান। নাবিলা তার পেটের ওপর হাত আরো শক্ত করে চেপে ধরলো। সে কোনো কথা বলল না, কিন্তু তার চোখের ভেতর কিছু একটা ওলটপালট হয়ে গেছে। হেডস ডিনারের ঘোষণা দিল। মানুষজন স্বস্তির সাথে চারদিকে ছড়িয়ে পড়ল। পরনিন্দা আর কেলেঙ্কারি মানুষের ক্ষুধার্ত এবং একই সাথে অস্বস্তির। কিন্তু আমি ভুল ছিলাম। ডিনারের সময় আরশিকে কয়েকজন ব্যবসায়ী তাদের টেবিলে ডেকে নিলেন। আমি ওকে বললাম চলে যেতে। ঠিক আছে, আমি বললাম। সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকালো। আমি জানি এটাই ছিল রাফসান আর আরিশের মধ্যে পার্থক্য। রাফসান আমি ঠিক আছি শুনলে ভাবতো যে সে পারমিশন পেয়ে গেছে, চলে যাও। আর আরিশ সেটাকে আমার শক্তি হিসেবে দেখতো, অবহেলা হিসেবে নয়। সে ইনভেস্টদের টেবিলের দিকে যাওয়ার আগে আমার কপালে আলতো করে একটা চুমো খেলো। কোনো নাটকীয়তা নয়, কোনো শো অফ নয়, দর্শকের হাততালি ক্ষুধার্ত ছাড়াই, শুধুই ভালোবাসা। আমি একটু খোলা বাতাসের জন্য হোটেলের ব্যালকনির দিকে গেলাম। নিচে রাতের ঢাকা শহরটা কাচের বহুতল ভবন আর একাকী জানালা নিয়ে ঝলমল করছিল। আমি মাত্র একটা দীর্ঘশ্বাস নিয়েছি, তখনই নাবিলা পেছন থেকে ব্যালকনিতে এলো। হলে ভেতরে আলো ছাড়া তার মুখটা অনেক কম বয়সী লাগছিল। ও কি আপনাকে মারধর করতো? সে একদম সরাসরি প্রশ্নটা করলো। প্রশ্নটা এতটা আক্রমিত ছিল যে আমি প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। আমি ঘুমালাম কি রাফসান? সে বলল আপনাদের বিয়ের সময়ও তো কি গায়ে হাত তুলতো? আমাদের মাঝখান দিয়ে রাতের ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমি সাথে সাথে উত্তর দিলাম না। কিছু সত্যকে খুব সাবধানে সামলাতে হয়। একবার আমি বললাম, তারপরও আমার চেয়েও জোরে জোরে কেঁদেছিল এবং আমাকে বাধ্য করেছিল ওকে সান্ত্বনা দিতে। এরপর থেকে ও আর গায়ে হাত তোলেনি, শব্দ দিয়ে আঘাত করত। নাবিলা চোখ বন্ধ করলো। তার গলা বেয়ে একটা জলের ফোঁটা নেমে এলো। ও আমার গায়ে হাত তোলেনি এখনো, সে শব্দটা মুখে বলেনি, কিন্তু আমি তা শুনতে পাচ্ছিলাম। কিন্তু আমি জিজ্ঞেস করলাম। সে ঢোক গিলল। ও খুব রেগে যায়, সবার সামনে নয়। ও বলে আমার প্রেগনেন্সির হরমোনের কারণে আমি নাকি একটু বেশি নাটকীয়তা করছি। ও আমার ফোন চেক করে, কারণ ও বলে বিশ্বাসের জন্য নাকি স্বচ্ছতা দরকার। ও আমার পুরনো বন্ধুদের সাথে আমাকে দেখা করতে দিতে চায় না। ও বলে বাচ্চা জন্মের পর আমার আর চাকরি করার দরকার নেই, বাচ্চাদের নাকি মায়ের কাছে থাকা উচিত। আমার বুকটা ভারী হয়ে এলো। অন্য একটা দর্শক, কিন্তু স্ক্রিপ্টটা একদম এক। আমি পুরোপুরি তার দিকে ঘুরলাম। তোমার কি নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? সে কিছুটা লজ্জিত দেখালো। ও বলেছিল জয়েন্ট অ্যাকাউন্ট করাই ভালো। তোমার দরকারি কাগজপত্র সব ওর বাড়িতে, ফটোকপি আছে। সে মাথা নাড়ালো। আমি আমার ব্যাগটা খুঁজলাম, একটা কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। আমার লয়ারের কার্ড। আরিশের লয়ার নয়, আমার নিজের। তোমার প্রয়োজনে পড়ার আগেই ওকে একটা কল দিয়ে রেখো। নাবিলা কার্ডটার দিকে তাকিয়ে রইল। আপনি আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ করেছেন। তাহলে আমাকে সাহায্য করেছেন কেন? আমি কাছের দরজার ওপাশ দিয়ে হলের ভেতর তাকালাম। রাফসান সেখানেই দাঁড়িয়ে দুজন সহপাঠীর সাথে খুব জোরে জোরে হাসছিল। কারণ ও আজ যে রূপে আছে, তা আগের রূপটা কেমন হয় তা আমি খুব ভালো করে জানি। সে কাঁপানো আঙুল কাঠটা নিল, তারপর ফিস ফিস করে বলল, ও আমাকে বলেছিল আপনি নাকি চলে গেছেন কারণ আপনার বাচ্চা হচ্ছিল না। এক সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই তো সেই মিথ্যে যা আমি কখনোই সবার সামনে খণ্ড করিনি। সেই ক্ষত যা ও বছরের পর বছর ধরে বিক্রি করে এসেছে।
আমি মুখ ফিরিয়ে নিলাম। সেই কারণে আমি চলে আসিনি। নাবিলা গলাটা নরম হয়ে এলো। আপনি কি বাচ্চা চেয়েছিলেন? সন্তান শব্দটা এখনো আমার ভেতরে একটা গভীর জায়গায় জুড়ে আছে। এখন আর সেটা কাঁচা ক্ষত নয়, কিন্তু ভীষণ পবিত্র। আমি একবার কনসিভ করেছিলাম। আমি বললাম। নাবিলা নিজের মুখ চেপে ধরলো। ও তো আমাকে বলেছিল আপনি কখনোই চতুর্থ মাসে আমার মিসক্যারেজ হয়ে যায়। ও তখন দুবাইতে ছিল। আর ও মা বলেছিল হয়তো ঈশ্বরে জানে আমি নাকি মা হওয়ার যোগ্যই না। নাবিলা এবার কেঁদে ফেললো। শুধু আমার জন্য নয়, নিজের জন্য, তার পেটের ভেতরে থাকা সন্তানটার জন্য, আর চোখের সামনে হঠাৎ ভেসে ওঠা নিজের ভবিষ্যতের জন্য। আই অ্যাম সরি, সে ফিস করলো। আই অ্যাম সরি টু। আমাদের মাঝে একটা নীরবতা নেমে এলো। সেটা বন্ধুত্ব ছিল না, ক্ষমাও ছিল না, তার চেয়েও জটিল কিছু একটা ছিল। একে অপরকে চিনতে পারা এক অদ্ভুত অনুভূতি। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রাফসানের নাম। তার মুখ প্রকাশে আগে তার শরীর ভয়ে এক প্রতিক্রিয়া দেখালো। সেই চেনা ছোট ভয়টা। আমি স্ক্রিনটার দিকে তাকালাম, তারপর তার দিকে ভয়ে কারণে কখনো ফোন ধরবে না সে আমার দিকে তাকিয়ে রইল। ফোনটা বাজতে থাকলো। তারপর সে ধীরে ধীরে কলটা কেটে দিল। প্রথমে অস্বীকৃতিটা কখনোই খুব জোরালো হয় না। কখনো কখনো একটা কেবল স্কিনের ওপর একটা আঙুল আলতো ছয় মাত্র। ভেতর থেকে রাফসান ব্যালকনির দিকেই ঘুরলো। তার চোখের প্রথম নাবিলাকেই খুঁজলো, তারপর আমাকে। তার মুখটা শক্ত হয়ে গেল। নাবিলা এক পা পিছিয়ে গেল। আমি একবার তার হাতটা ধরলাম, খুব সংক্ষেপে। তুমি একা নও, আমি বললাম। তার ঠোঁট কাঁপছিল। আমি ভেবেছিলাম আপনি একা। ও ও তাই ভেবেছিলিয়া। আমরা যখন বালরুমে ফিরে এলাম, রাফসান ডেজার্ট টেবিলের কাছে অপেক্ষা করছিল। আমরা দুজন কি নিয়ে কথা বলেছিলাম নাবিলার মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হলো না। আমি বললাম রেসিপি নিয়ে। তার চোখ সারু হয়ে গেল। অনন্যা, আমার পরিবার থেকে দূরে থাকো। আমি নাবিলার দিকে তাকালাম, তারপর তার দিকে। ওকে যত্ন ঠিকঠাক নাও, তারপরে আর অনন্য কাউকে এগিয়ে আসতে হবে না। তার হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেল। রাফসান কিছু বলার আগে আরিশ আমার পাশে এসে দাঁড়ালো। তাড়াহুড়া করে নয়, বা কোনো হুমকি দেওয়ার ভঙ্গিতেও নয়, শুধু তার উপস্থিত দিয়ে। সব ঠিক আছে? সে জিজ্ঞেস করলো। রাফসান এক পা পিছিয়ে গেল। হ্যাঁ, সে দাঁত চেপে বলল, সব পারফেক্ট। রাতের শেষটা হলেই কিছু জোরপূর্ণ ছবি তোলার মধ্যে দিয়ে পুরনো সহপাঠীরা স্টেজের কাছে জড়ো হয়েছিল। কেউ একজন জোর করলো আরিশ আর আমাকে একদম মাঝখানে দাঁড়াতে। রাফসান আর নাবিলেকে এক পাশে ঠেলে দেওয়া হলো। ফটোগ্রাফ কাউন্ট করলো 3, 2, 1, ফ্লাশ। ছবিতে আরিশের হাত আমার কাঁধের ওপর আলতো করে রাখা ছিল। আমি হাসছিলাম, কোনো কিছু প্রমাণ করার জন্য নয়, শুধু এটাই কারণে যে আমি আর সেই 8 বছর আগের মেয়েটি নয়, যাকে রাফসান একটা ভরা করা ভাড়া করা বিছানায় কাঁদিয়ে ফেলে রেখে চলে গিয়েছিল। আমরা যখন চলে আসছিলাম রেজিস্ট্রেশন ডেস্কে, মেয়েটি দৌড়ে আমার কাছে এলো। ম্যাম, সে বলল আপনার জন্য একটা খাম। ইনভেট শুরু হওয়ার আগে কেউ একজন এটা ডেস্কে রেখে গেছে। আমি এটা নিলাম। বাইরে কোনো নাম লেখা ছিল না, ভেতরে ছিল একটা ভাঁজ করা চিরকুট। হাতের লেখাটা আমার পরিচিত ছিল, কিন্তু বাক্যটা আমি সাথে সাথেই চিনতে পারলাম। প্লিজ এসো অনন্যা, তুমি কিছু মানুষের দেখার দরকার। তুমি আজ কোথায় পৌঁছেছো? তার ঠিক নিচে আরো একটা লাইন লেখা ছিল, আর কিছু মানুষের জন্য দরকার তুমি দেখো যে আজ কি হয়ে গেছে। আমার গায়ের চামড়া ঠান্ডা হয়ে এলো। খামের ভেতর থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ পিছলে আমার হাতের তালুতে এসে পড়লো। আরিশ আমার খুব মুখের ভাব খেয়াল করলো। কি ওটা? আমি চিরকুটটা উল্টোয় দেখলাম। তার পেছনে আর 3টে শব্দ লেখা, কাব্যর ব্যাপারে খোঁজ নাও। আমার নিঃশ্বাস আটকে গেল। কাব্য? কত বছর ধরে আমি এই নামটাই শুনেছি। রাফসানের প্রথম বাগদাতা,
যে মেয়েটার ব্যাপারে আমাদের বিয়ের আগেই রাফসান বলেছিল সে নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, যে মেয়েটার কথা ওর পরিবারে কখনোই মুখে আনতো না, যার ব্যাপারে আমি একবারও জানতে চাইলে রাফসান বলেছিল কিছু মেয়ে আসলেই রিজেকশন সাহায্য করতে পারে না। আমি লবির ওপরে তাকালাম। রাফসান আমার নাবিলা অ্যাক্সিডেন্ট কাছে দাঁড়িয়েছিল। ও নাবিলার পয়নুটে একটু বেশি শক্ত করে ধরে রেখেছে। নাবিলার পেছনের দিকে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল। সেই চোখে আর উপহাস ছিল না, ছিল এক ধরনের ভয় আর এক বুক ভরসা। পেন ড্রাইভটা আমার হাতে ভীষণ ভারী মনে হচ্ছিল। আরিসের গলা নেমে এলো। অনন্যা, আমি আমার স্বামীর দিকে তাকালাম, যে এই হলে পা রেখে আমাকে নিজের স্ত্রী বলে ডেকেছে, কোনো মালিকানা জাহির করার তাগিদ ছাড়াই। তারপর নিজে তাকালাম রাফসানের দিকে, যে বছরের পর বছর ধরে নারীদের নিজের বানানো গল্পের নিচে কবর দিয়ে এসেছে। আমার মনে হয় আমি ধীরে গলায় বললাম, আজকে রাতটা শুধু আমার একা ব্যাপারে ছিল না। বাইরের ভ্যালের ড্রাইভার আমাদের গাড়িটা নিয়ে এলো। আমার কাজ ব্যাগের ভেতরে পেন ড্রাইভটা একটা বন্ধ ঘরের মতো অপেক্ষা করছিল। নাবিলা ফোনটা আবার ভাইব্রেট করে উঠলো, আর রাফসান তাকে টানতে টানতে দরজার দিকে নিয়ে গেল। আর এই রিউনিয়ন শুরু হওয়ার পরেই প্রথম আমার ভেতরে কোনো রাগ ছিল না, ছিল শুধু একটা তীব্র তাগিদ তাগিদ কারণ যদি কাব্য গল্পটা ওর ড্রাইভের ভেতর লুকিয়ে থাকে, তবে রাফসান শুধুই আমার অতীতটাই ধ্বংস করেনি, আমার আগেও সে অন্য কারো ওপর এই খেলাটা প্র্যাকটিস করেছিল। আর আজ সে দাঁড়িয়ে আছে এক অন্য নারীর পাশে, এক গর্ভবতী নারী, যে আমার লয়ারের কার্ডটা একটা লাইনের লাইফ লাইনের মতো ধরে রেখেছে। আর যখন গাড়ির দরজাটা খুলে দিল, আমি শেষবারের মতো হোটেলের প্রবেশপথের দিকে তাকালাম। নাবিলা তখনও পেছনের দিকে তাকিয়েছিল। আমি হাতটা সামান্য তুললাম। ওটা বিদায় জানানো ছিল না, ওটা ছিল একটা প্রতিজ্ঞা। সেই দিন রাতে আমি বাড়ি ফিরেছিলাম শুধু রাফসানের অবহেলিত সেই ডিভোর্সি নারী হিসেবে নয়, এমনকি আরিশ খণ্ডকার স্ত্রী হিসেবেও নয়। আমি ফিরেছিলাম এক নারী হিসেবে, যে অবশেষে বুঝতে পেরেছে নিজের বেঁচে থাকা বা ঘুরে দাঁড়ানো ততক্ষণে পর্যন্ত পূর্ণতা পায় না, যতক্ষণ না আপনি ঘুরে দাঁড়িয়ে পরবর্তী মানুষটার জন্য দরজাটা খোলা রেখে আসেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প নীরবতা প্রতিধ্বনি সমাপ্ত।